এই সময়ে বাপে কোথায় যাবে? এই ভর সন্ধ্যেবেলায় বাপে তো কোনোদিন বাড়ির বাইরে যায় না। কটা গুন্ডা আনতে বেরিয়ে গেল দিদি ভাই। গুন্ডা? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমি সব জানি। আজ রাতেই তোমার কুল থেকে তোমার সন্তানকে গুন্ডা দিয়ে তাড়িয়ে দেবে। আমি তাহলে এখন কি করবো নীলুদা? তুমি যদি কুকনকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে এই সজুকে এই বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু এই অবস্থায় আমি কোথায় যাব নীলুদা? আর কার সঙ্গে এবার যাব? আমি বাজারে নীলুদার মুখে সব কথা শুনে এই দাদার উপযুক্ত পরিচয় দিতে ছুটে এসেছি। চন্দনদা, তুমি যদি রাজি থাকো আমি হাসি মুখে তোমার আর তোমার খুকনের সব দায়িত্বভার গ্রহণ করব। চন্দন বাবু, তুমি আমার দিদি ভাইকে তোমার বাড়িতে নিয়ে যাবে? বাবার তেজ্য পুত্র আমি নীলুদা, ঘর বাড়ি আমার নেই নীলুদা। তাহলে তোমরা থাকবে কোথায়, চলবে কি করে তোমাদের? নিঃস্ব সর্বহারার দল যেখানে আছে তাদের চলছে কেমন করে? রিক্সা টানবো, মোট বইবো। চন্দন বাবু, ভগবানের দূত নিয়ে এসেছে দিদি ভাই, আর দেরি করো না। কর্তা এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে। তবে তাই তো নীলুদা, ভগবানের নাম নিয়ে দাদার হাত ধরে আমি অজানার পথে পাড়ি দিচ্ছি। নীলুদা, একটু পায়ের ধুলো দাও। দিদি ভাই, আমি সামান্য বৃদ্ধ। চাকরিটাই তোমার বৃত্তের নীলুদা, কিন্তু হৃদয়টা যে তোমার দেবতার নীলুদা, দেবতার। ভগবান, তুমি আমার দিদি ভাইকে রক্ষা করো না। নীলুদা, ছেলেটাকে একটু ধরো নীলুদা, বাবাকে একটা চিঠি লিখে রেখে যায়। নীলুদা, নীলুদা, এই নাও নীলুদা, এই চিঠিটা বাবাকে দিও। নীলুদা, আচ্ছা নীলুদা, যদি কোনোদিন দেখা না হয়। হবে, নিশ্চয়ই দেখা হবে দিদি ভাই। চন্দনদা, এসো চন্দনদা। বিদায় স্বর্গবাসী মা, বিদায় আমার শৈশবের খেলাঘর, বিদায় নীলুদা, বিদায়। দিদি ভাই, দিদি ভাই, সাবধানে থেকো। ভাঙা শরীর নিয়ে হয়নি নীলুদা, হয়নি। কপাল যার পোড়া, সে আগুনে ছাপ দিলেও মরবে না, আর চলে ডুবলেও মরবে না। দিদি ভাই, চলে ডুবলেও মরবে না।
দিদি ভাই দিদি ভাই দিদি ভাই চন্দন বাবু দিদি ভাইকে তুমি দেখে রেখো দুঃখের মুখ জীবনে কোনোদিন দেখেনি তুমি আমায় আশীর্বাদ করো নীলদা এই ভগবান যেন এই হতভাগ্য দাদাকে দুঃখিনী বোনের দুঃখের বই যাওয়ার শক্তি দান করে আমি ভগবানের কাছে দিন রাত তোমাদের মঙ্গল কামনা করব দিন যদি পারো মাঝে মধ্যে খবর দেওয়ার চেষ্টা করো তাই করবো নীলদা পারুলের কথা ভেবে তুমি তোমার কষ্ট দিও না তার জন্য আমার মন রইল আসি নীলদা তুমি ভালো থেকো পরের জন্য আমার মনকে কষ্ট দেব কেন সে আমার কে তবু সালার চোখ দুটো মানছে জ্বর দর করে জল গড়িয়ে বেরিয়ে আসছে জল গড়িয়ে বেরিয়ে আসছে 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 কিছুক্ষণ পরে আসছে গুন্ডা রহিম আর কালু মাত্র 250 টাকার বিনিময়ে একটা পূজা হালকা হয়ে যাবে সর্বনাশ হয়েছে কর্তা বাবু সর্বনাশ হয়েছে কি হয়েছে রে দিদি ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না কর্তা বাবু তার বিছানায় এই কাগজটা পড়েছিল দেখি পূজনীয় বাবা তোমার বংশ মর্যাদা আমি ক্ষুণ্ণ করতে চাই না আর আমার গরিবের সন্তানকে হারিয়েও আমি বাঁচতে পারবো না তাই সবার অসাক্ষাতে আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম তুমি আমায় ক্ষমা করো ইতি তোমার হতভাগিনী মেয়ে পারুল আমাকে ধরে নিল আমাকে আমি এখন কি করবো নীলু পুলিশে ফোন করবো না নিজেই গাড়ি নিয়ে বেরোবো না কর্তা বাবু তাতে যে ব্যাপারটা লোক জানাজানি হয়ে যাবে কেলেঙ্কারি বাড়বে ভয় কমবে না আপনার উঁচু মাথা হেড হয়ে যাবে ঠিকই বলেছিস নীলু তুই ঠিকই বলেছিস যেখানে খুশি চলে যা আমি আর তার কথা ভাববো না আমি আজ থেকে মনে করব আমার কোন মেয়ে জন্মায়নি মেয়ে জন্মায়নি না না কর্তা বাবু না অমন অলক্ষণে কথা মুখে আনবেন না তাই বলে নিলু এই জন্য কি আমি তাকে মায়ের স্নেহ আর বাপের ভালোবাসা দিয়ে মানুষ করেছিলাম এই জন্যই কি আমি বন্ধু বান্ধবের শত অনুরোধেও আমি দ্বিতীয় বিবাহ করিনি জীবনটাকে আমি এইভাবে শুকিয়ে মারলাম নীলু কর্তা বাবু বেঈমান এই সারা জগৎটাই বেঈমান নীলু
চলতে পারছি না, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পায়ের তলায় মাটি কাঁপছে। আমাকে আবার সুবার করে নিয়ে চলে নিল, আমাকে আবার সুবার ঘরে নিয়ে সুবার ঘরে নিয়ে চলো। পারছি না, আর পারছি না। দুদিন পেটে কিছুই পড়েনি, আমি তবু আরো একটা দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু বকুল এত সহজে ঝরে যাবে না গো। তোমার বকুল ঠিকই আছে। জানো বড় বউ, আজও শ্রমিকরা ধর্মঘট তুলে নিল না, কি করে যে আমাদের চলবে? ভাবছো কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। দুদিন গেছে, আরো দুদিন যাক না, তাতেই কি আমরা মরে যাব ভেবেছ? না বকুল না, এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে আর আমি উপোস থাকতে দেব না। যেমন করেই হোক, যেখান থেকেই হোক, এক পোয়া চাল আমি এনেছি দাদা। পাগল, গুপিতার মুখে শুনলাম কারখানা ধর্মঘট চলায় দাদা বেকার হয়ে পড়েছে, আজ দুদিন নাকি তোমরা কিছু খাওনি, তাই চাল দিয়ে আমাদেরকে সাহায্য করতে এসেছিস। এই তুই জানিস না, আমি না খেয়ে মরে গেলেও কারো দয়ার দান নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। দাদা সামান্য কিছু চাল ডালো তুমি আমার হাত থেকে নেবে না দাদা? কেন, কি অপরাধ আমি করেছি? না রে না, তোদের কোনো দোষ অপরাধ নেই, সব দোষ আমার আর বকুলের। বৌদি, বড় আশা করে আমি তোমাদের জন্য সামান্য কিছু চাল ডাল এনেছি, তুমিও কি আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবে? দূর পাগল, মা কি কখনো ছেলেকে নিরাশ করে ফিরিয়ে দিতে পারে? দাও দাও চাল। বকুল, বাধা দিও না গো, বাধা দিও না। আমার পাগলের মনে আমি ব্যথা দিতে পারবো না। এ কি হলো বকুল, তুমি এমন করে চমকে উঠলে কেন? কথা বলছো না কেন বৌদি? পাগল, শেষ পর্যন্ত তুমিও আমাদের সঙ্গে উপহাস করলে। উপহাস নয়তো কি? এক টাকা না করিও আমরা নেইনি, এক কাপড়ে বাড়ি থেকে চলে এসেছি, তবুও তোমার শান্তি হয়নি। আজ দুটো অনাহারী মানুষের সামনে তুলে ধরেছ কিছু কাকরবালি। কাকরবালি? এই যদি তোমার মনের ইচ্ছে ছিল, তাহলে একটু বিষ আনলে না কেন? আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতাম। বিশ্বাস করো বৌদি, না, তুমি ঠিকই করেছো ঠাকুরপো। বৌদি তুমি ঠিকই করেছো, এইটুকু না করলে আমার মতো অভাগিনীদের কখনো শিক্ষা হতো না। যারা বুকের রক্ত জল করে পরের সন্তানকে মানুষ করে, তারা কখনো বুঝতো না ভালোবাসা মিথ্যা, ভালোবাসা অপরাধ, ভালোবাসা বকুল,
দাদা, তুমি বিশ্বাস করো, আমি জানি রে, আমি জানি এ কাজ তোর দ্বারা সম্ভব নয়। এই সবই না দাদা। তুই তুই এ কাজ করেছিস। না দাদা, না। হ্যাঁ তুই। আমি তোমার পা ছুঁয়ে বলছি দাদা। ওরে ওরে পাগল, নিজের ভাইকে যত সহজে দোষী বলা যায়, পরের মেয়েকে তত সহজে দোষী বলা যায় না রে, দোষী বলা যায় না। তবে কি কাজ নীলিমার? হ্যাঁ, এই নীলিমায় চালগুলো খুলে নিয়ে তাতে কাঁকড় বেঁধে দিয়েছে। কিন্তু কেন? তোমাকে বুঝাতে। তোমার প্রতিটি পদক্ষেপের হিসেব আমি ভালোভাবে রাখি। সাহস তোমার দিনের পর দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে নীলিমা। শুধুমাত্র গৌতম সেনের ভাই বলে তোমার এই উদ্যতা মুখ বুঝে সহ্য করেছি, নইলে রক্তের সম্পর্কে অবমাননা করার তোমাকে আমি ভালোভাবে দিতাম। রক্তের সম্পর্ক? আরে মরে যায়, মরে যায়। স্ত্রীর বিছানায় যে বৌদিকে নিয়ে শুয়ে থাকতে পারে, তার আবার রক্তের সম্পর্ক? নীলিমা, স্টপ 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 ইট। তুমি আমার বোনের গায়ে দর মারলে। মারলাম, ভেবেছিলাম এ রাক্ষসীর গায়ে কোনোদিন হাত তুলবো না, কিন্তু আজ ইচ্ছে হচ্ছে ওকে আমি গলা টিপে মেরে ফেলি। খবরদার উত্তম, মনে রেখো আমি তমাল দত্ত। ইচ্ছা করলে টাকার জুড়ে জগৎটাকে পিষে মারতে পারো সম্বন্ধী বসাই। মামলা মোকদ্দমা করে আমাকে সর্বশান্ত করে দিতে পারো, কিন্তু তমাল বাবু, স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্ক থাকা উচিত, সে সম্পর্কে সেতু তুমি টাকার জুড়ে বা গায়ের জুড়ে কোনোদিন করে দিতে পারো না। সে কথা পরে, তার আগে কৈফিয়ত দাও, কেন তুমি নীলা গায়ে হাত তুলেছ? আমি তোমার বোনাই, তোমার মাইনে করা চাকর নই যে তোমার জোর গলায় কৈফিয়ত চাইলে আমি তোমার পায়ের তলায় বসে একটা একটা করে সব কথার জবাব দেব। নীলিমা আমার একমাত্র বোন, আমারও একমাত্র স্ত্রী। স্ত্রী বলে কি এই হাটের উপর দাঁড়িয়ে ছোট লোকের মাত্রা দূর করবে? তার আগে তোমার আদরণী বোনকে জিজ্ঞেস করে তো ভদ্রলোক, বাড়ির বউ হয়ে বাড়ির বাইরে কেন, সন্ধ্যেবেলায় পথ চলায় কেন এই বেহাপাড়া করতে এসেছে? আমি তো একা আসিনি, আমি দাদার সঙ্গে এসেছি। প্রতিবেশী অনেকের স্ত্রীকে আমি দেখেছি নীলিমা, ওরা স্বামীর মুখের উপর তর্ক করে না, ওরা তুলসী তলায় বসে স্বামীর সংসারের মঙ্গল কামনা করে, বাসুর শ্বশুরদের ঠাকুর দেবতা বলে মনে করে, কুল কলঙ্কের ভয়ে এভাবে ইচ্ছে মতো রাস্তায় বেরোয় না। তারাই হচ্ছে সত্যিকারের নারী, প্রকৃত কুলবধূ। আর আমি? তুমি নামদারি কান্নাগিনী, তুমি নারী জাতির কলঙ্ক, তুমি অসভ্য ইতর। বল বল দেখি, আবার আমার সামনে কথাটি বল দেখি। দাদা, এই বাড়ি থেকে বেরিয়ে গেছি বলে মনে করেছি স্বামী মরে গেছি, কিন্তু না, এখন আমি পৃথিবীর এক কোণে জীবিত অবস্থায় আছি। আমার আদরের অমর্যাদা করলে, আমার ত্যাগের অপমান করলে, ভাই বলে আমি তোকে খাতির করব না। ক্ষমা আমিও করব না ঠাকুরপো। ছেলেবেলা থেকে আমাদের স্বামী স্ত্রীকে তো তুমি দেখে এসেছো। তোমার দাদা কি এমন অশালীন ভাষায় কোনোদিন আমাকে গালাগাল করেছে? হাই বৌদি, কার সঙ্গে কার তুলনা? কোথায় পূজার নৈবদ্য,
আর কোথায় শকুনের আহার্য? তোমার এই অবহেলায় আমাকে দিন দিন অতিষ্ঠ করে তুলেছে। তবু যদি দয়া করে আমার দাদা বৌদির জন্য আনা সামান্য কিছু চাল ডালের সঙ্গে কাকর মিশিয়ে না দিতে। কি বললি? কি বললি? আমার বৌমা কলির পরশমণি দাদা, তোমার বৌমা হচ্ছে কলির পরশমণি। সে যুগের পরশমণি স্পর্শে লোহা হয়েছিল সোনা, আর এই যুগের পরশমণির হচ্ছে স্পর্শে আমি হয়েছি প্রাণহীন পাথর। মাতৃরূপিণী বৌদি হয়েছে আজ পথের কাঙালিগিরি। আর তুমি 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 হয়েছো আজ কারখানার সামান্য শ্রমিক। তুই থাম। উত্তমের কথা বাদ দাও, ও একটা বদ্ধ পাগল। তারপর তমাল ভাই, তুমি কখন এলে? আজ সকালে, ভাই ফোটার দিন তো তাই। ও আচ্ছা, তোমাদের কাছে আমি যে জন্য এসেছি। কি জন্য ভাই? নীলা বলছিল তোমরা হাত চালা পরে থাকায় গায়ের ওকে দোষারোপ করছি। হ্যাঁ দিদি, এই গায়ের হিংসুটে বৌঝিগুলো বলছে কি জানো, আমার জন্যই নাকি তোমরা ঘর ছাড়া হয়েছো। বলো তো দিদি, এতে আমার কি দোষ? না ভাই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমাদের ভাগ্যের। দিদি এখন কি করা যায় বলো তো গৌতম দা? সবাই যদি নীলাকে দোষে, আমি কি করতে পারি তাই বলো। আমি বলছিলাম কি, এই হাতটা গায়ের মধ্যে সবাই দেখতে পাচ্ছে, তাই ওকে আজে বাজে কথা বলা বলি করছে। তোমরা যদি হাত চালা ছেড়ে দূর গায়ে চলে যেতে, তাহলে এমনটা হতো না। বেশ তো, বেশ, এই মুহূর্তে আমরা হাট ছাড়া ছেড়ে দূরে দূরে কোথাও চলে যাব। কিন্তু এই অবস্থায় তুমি তো দুর্বল হয়ে গেছো, তার উপর দুদিন কিছু খাওয়া হয়। আজে বাজে বকছো কেন? না কে কজন মরে গেছে বলতে পারো? যদি কিছু মনে না করো গৌতম দা, তাহলে এই টাকা 500 কাছে রাখো গৌতম দা। তমাল ভাই, ভিক্ষে চাইতে জানলে দুদিনের উপোস থাকতে হতো না। মালিনী চোখের সেন বংশের ছেলে আমি, গতর কাটিয়ে খেতে শিখেছি ভিক্ষের দর নিয়ে। আমরা বাঁচতে চাই না, বাঁচতে চাই না। আরে তোমার মতো মানুষ সত্যি দুর্লভ। তাহলে তোমরা ভিন গায়ে চলে যাব। আয় নীলা, আরে দেরি হলে আবার তোর স্বামীর বাক্যবান সইতে হবে। আসি তাহলে গৌতম দা, নমস্কার। দিদি, ও দিদি, চলে দিদি। তোমার পাগলের জন্য তুমি কিচ্ছুটি ভেবো না। আমি তার সেবা যত্নের বিন্দু মাত্র ত্রুটি করব না। দেখেছো, দেখেছো বকুল, মানুষ যে কত স্বার্থপর হতে পারে। এই সন্ধ্যা বেলায় কি যাবে গো? পেটে যাদের ভাত জুটে না, দু চোখ যাদের জলে ভরা, তাদের আবার রাত দিন কিসের বড় বউ? কেবল কেবল ভয় হচ্ছে তোমার জন্যে। অসুস্থ শরীর, তার উপর পায়া। ঠিক আছে, ঠিক আছে, আমার কাঁধে বর দিয়ে চলবে। দুদিন কিছু খাওনি, আমার ভর নিয়ে চলতে পারবে তুমি? না পারে, আমি তো আছি। গোপীনাথ, তুই তোমাদের সাথী হব বলে আমি ঘরে আগুন দিয়ে পালিয়ে এসেছি। গোপীনাথ, কেন ভাই, কি হয়েছে? আর আমি এই গায়ে থাকবো না বৌদি, ভিক্ষেও করবো না কোনোদিন। যার জন্য আমি পরের দুয়ারে হাত পাতলাম, আমার সে একমাত্র ছেলে বসন্ত রোগে কদিন ভুগছিল। আজ বিকেলে সে মারা গেছে। গৌতম দা, বৌদিকে নিয়ে
এই মুহূর্তে চলো আমরা এই সর্বনাশা গা ছেড়ে পালাই। তাই চলো। সীতারে লইয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যা অযোধ্যা হইতে। ওরে সীতারে লইয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে। সীতারে লইয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে। কাঁদে পশু পাখি কাঁদে বনলতা, কাঁদে পশু পাখি কাঁদে বনলতা, কাঁদে গো নীরবে রামার সীতা। কাঁদিছে লক্ষণ বুকে নিয়ে ব্যথা, জল ভরে আছে আখি পাতে। সীতারে লইয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে। সীতারে লইয়া সাথে রাম যায়, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে। তোমার কথা মতোই আমি টাকা করে নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। পালাতে যদি চাও তাহলে শিগগির চলো। বুড়ো এসে বললে সব আশায় ছাই পড়বে। আমি তৈরি হয়ে আছি, কিন্তু বিয়েটা বিয়ের কাজ আজই আমি কালীঘাটে চুকিয়ে ফেলবো। তবে তুমি কথার বার খেলাপ করবে না তো? এই যে আমি তোমার পা ছুঁয়ে কি করছো? এই খবরদার, বইয়ের পর হাত দিতে আছে। তাহলে তোমার মাথায় হাত দিয়ে আমি দিব্যি করছি, যে কথা আমি তোমায় দিয়েছি সে কথা আমি রাখবো। তবে দেরি নয়। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে অসুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশ প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, ভালোবাসা দিও।
যুধিষ্ঠির ঘটকের চোখে ফাঁকি দেওয়া মুখের কথা নয়। কে ফাঁকি দিল? কেউ তো ফাঁকি দেয়নি। বলো না দাদু, কে তোমার চোখে পাখি দিয়েছে? বাহ 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 নাতি, বাহ বাহ, দুজনেই বেশ চালু মাল আছো দেখছি, কিন্তু আমি যে তোমাদের চেয়ে একটু বেশি চালু তা বোধ হয় জানা ছিল না। এসব আপনি কি বলছেন দাদু? আরে দু কার কাছে রেগামি করছো? তোমাদের কথাবার্তা এতক্ষণ আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। তবে যে তুমি বললে ওই দমদমের দিকে রওনা হচ্ছ, এটুকু না বললে কি আর তোমাদেরকে আমি হাতে নাতে ধরতে পারতাম? দাদু কে নাতি, আজও কি দাদুকে সাপ দেখিয়ে কেটে পড়বে নাকি? পারবে না। আজ তোমাকে আমি এমন শিক্ষা দেব। দাদু, ও দাদু, আমি না তোমার পায়ে পড়ি দাদু, তুমি ফটিককে কিছু বলো না দাদু, ফটিকের কোনো দোষ নেই। আজকের দিনের মতো তুমি আমাকে রেহাই দাও দাদু। না, কেউ তোমরা রেহাই পাবে দাদু না। আজ দুজনকে আমি প্রজাপতির আদালত দেখিয়ে তবেই ছাড়বো। প্রজাপতির প্রজাপতির আদালত? আদালত? তোমাদের মতো অপরাধীদের বিচার সেখানেই হয়। এই নাও, এই নাও দাদু, এই মালা দুটো তোমরা দাদু। তোমাদের দুজনের গলে পরিয়ে নাও। দাদু এ তুমি কি বলছো? এসব একদিন বলবো বলেই তো তোমাকে আমি বাড়িতে এনে রেখেছি। দাদু তোমাকে বিয়ে করব বলে এতদিন তোমাকে আমি ভয় দেখে এসেছি। দাদু, আরে দাদু, তোমার হাতে তুলে দেব বলে এই গুপ্ত প্রণয়ের কথা জেনেও আমি কিছু বলিনি। তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা গড়ে তোলার জন্য বারবার তোমাকে আমি লাঠি দিয়ে তাড়া করেছি। কারণ আমার সম্পত্তি ভোগ করার উপযুক্ত স্বামী স্ত্রী না হলে আপনার সম্পত্তি কালি তোমার আর এই সূর্যমুখীর নামে আমি আমার সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে তীর্থে চলে যাব। তুমি তীর্থে যাবে দাদু? হ্যাঁ নাথ বউ, আজ সন্ধ্যায় পুরীর দেখে শাস্ত্রীয় মতে তোমাদের বিয়ের কাজ সেরে কালি আমি তীর্থে ভ্রমণে বেরোবো। দাদু, ইচ্ছে করছে তোমার পায়ের 2-3 ছটা ধুলো মাথায় তুলে নেই, কিন্তু দুর্ভাগ্য সবে মাত্র তুমি পা ধুয়ে এসেছো। কেন তুমি পা ধুয়ে এলে? কেন তুমি পা ধুয়ে এলে দাদু? আমি তো জিভ দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে নিতাম। নাথ বউ, দাদু স্বর্গ, দাদু ধর্ম, দাদি পরম তপ। প্রণাম। আশীর্বাদ করি তোমরা সুখী হও। মালা বদলটা ছেড়ে নাও। ফটিক, এবার দাদু সম্মতি পুরোহিত হয়েছে। ডাকতে যাওয়ার আগে আমি নিজের হাতে তোমাদের পর করে সাজিয়ে দিয়ে কি সুন্দর দৃশ্য! এই তো আমি চেয়েছিলাম। এতদিনে সার্থক হলো আমার ঘটক নাম। ঘটকগিরি আজ আমি শিখিয়ে ছুটে দেব। শালা সূর্যমুখীকে যদি পাত্রস্থ করতে না পারে, শালা গুরুকে আজ। চন্দন, এই যে ঘটক দাদু, আজ আমি তৈরি হয়ে এসেছি। হয় তুমি মরবে, না হয় আমি। যুধিষ্ঠির ঘটক কথার খেলাপ জীবনে করেনি। এই দেখো, আমি আমার প্রতিশ্রুতির অমর্যাদা করিনি। সূর্যমুখী দাদা, দাদা, বোন আমার, দাদা, আমি এই
ফটিকের গলায় বরমাল্য পরিয়েছি দাদা। শুধু তাই নয়, আমার বিষয় সম্পত্তি সব ওদের নামে আমি উইল করে দিয়ে গেছি। কালে আমি তীর্থে ভ্রমণে বেরোবো। ঘটক দাদু, এই সূর্যমুখী আর এই ফটিক চাঁদ আমার বিষয় সম্পত্তি ভোগ করার উপযুক্ত স্বামী স্ত্রী কিনা তার যাচাই করে দেখতে আমার বিয়েটা একটু দেরি হয়ে গেল। সেই জন্য তুমি আমায় ক্ষমা করো। দাদু, দাদু তোমার চোখের কোণে জল, মনের কোণেও পেতা। ভগবান সন্তান সন্ততি দিলে না, দাদু তাই তাই ছেলের বউ দেখার স্বাদ আমি নাতি নাত বউকে দিয়ে মেটাতে হলো। কিন্তু দুধের স্বাদ কি আর ভুলে মেটে? দাদু আরে দূর, এমন আনন্দের দিনে দুঃখের কথা শোভা পায় না। এসো এসো, বিয়ের কাজ শেষ করে তোমাদের দাদু দূরে কোথাও চলে যাবে। এসো, তবে তাই চলো দাদু। এসো এসো। মানুষটার মাঝে এমন মহত্ব লুকিয়ে ছিল সে আমি কোনোদিনও টের পাইনি। আমিও পাইনি চন্দন দা। ভাই ভাই ফটিক চাঁদ, এই হতভাগী বোনটিকে আমার তুমি সুখী করো। ছোটবেলায় মা মারা গিয়েছে, বিমাতাও বাবা আমাদের প্রতি বিমুখ। তাই আমি সূর্যমুখীর মুখে সব কথা শুনেছি চন্দনদা। তাহলে তাহলে তুমি জেনে শুনেই তুমি সূর্যমুখীকে গ্রহণ করলে? হ্যাঁ, সে যে আমার হৃদয় রাজ্যের ভালোবাসার রানী। তোমাকে তোমাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, আমি এখন আসি রে। সূর্যমুখী, সে কি দাদা, আমি এখন আসি। তুমি এখনই চলে যাবে দাদা? উপায় নেই রে, আমার এক বোনের হিল্লে হলো, আর এক বোনকে যে আমি পথপানে দাঁড় করিয়ে রেখে এসেছি। আরেক বোন? হ্যাঁ, আরেক বোন। আজ আর সময় নেই রে, আরেক দিন এসে আমি সব কথা তোদের খুলে বলবো। আজ আমি চলি রে। কেমন তোরা সুখী থাকিস, আশীর্বাদ করি আমি, তোরা সুখী থাকিস। আজ পাশা খেলবো রে শাম, ও শাম রে তোমার শানে, ও শাম রে তোমার শানে, একলা পায়াছি হেথা, একলা পায়াছি হেথা এই নিঠুর বনে। আজ পাশা খেলবো রে শাম, পাশা খেলবো রে শাম। না গো না, জ্বর ওষুধ কিছুই আমি চাই না। শুধু বলো সেদিনের সেই ঘটনা। সম্পূর্ণ মিথ্যে। তমাল আর ছোট বউ ঔষধের সাহায্যে তোমাকে অজ্ঞান করে উত্তমের পাশের বিছানায় শুইয়ে দিয়েছিল। এতদিনে আমি শান্তি পেলাম, এতদিনে আমার দুর্ভাবনার বোঝাটা নেমে গেল। একটি হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দেবে আকাশ পারি, ধুলার মাঝে থাক
পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। ধুলোর মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। সাজানো ঘর বাড়ি ধুলোর মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। তুমি চুপ করো বকুল, চুপ করো, তোমার কষ্ট হচ্ছে।
তোমার তোমার বকুলের ঝরে যাওয়ার সময় হয়ে এলো গো। আমার কথা ভেবে কখনো তুমি তোমার মনকে কষ্ট দিও না। শুধু শুধু আমার পাগলের সঙ্গে শেষ দেখাটা। বৌদি, বৌদি, আমার পাগলের কণ্ঠস্বর। দেখো 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 গোপীনাথের সঙ্গে কিভাবে আমার পাগল ছুটে আসছে। পাগল আমি জানতাম, আমি জানতাম আমার পাগল আমার সঙ্গে সেই দেখা করতে চলে আসবে। কারণ পাগল তো আমাকে ছাড়া থাকতে পারে না। কি তোমার মুখ থেকে তো রক্ত পড়ছে বৌদি? এইটুকু রক্ত দেখে তুই অবাক হচ্ছিস? এমন দিনের পর দিন কত রক্ত যে ঝরে পড়ছে। তুমি আমাকে আগে বলনি কেন দাদা? আমি বারণ করেছি। চলো চলো দাদা, বৌদিকে নিয়ে এক্ষুনি আমি হাসপাতালে যাব। দূর পাগল, নিয়তি যার শিয়রে বসে চির নিদ্রার গান গাইছে, সে কি কখনো আর বাঁচে? এতক্ষণ শুধু তোরই অপেক্ষায় আমি ছিলাম রে ভাই। বৌদি, বৌদি, আমি মরে গেলে তোর দাদাকে তুই ঘরে ফিরিয়ে নিয়ে যাস ভাই। ও তো রান্না বান্না করতে পারে না। ছোট বউকে বলিস সে যেন দয়া করে ওকে দুবেলা দুমুঠো খেতে দেয়। ওরে পাগল, এই পৃথিবীতে ওর তো আপন বলতে আর কেউ নেই। বৌদি, 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 তুমি চুপ করো বৌদি, তুমি চুপ করো। গোপীনাথ, তুমি চোখে জল ফেলছো কেন? আমি তো তোমার খোকার কাছেই যাচ্ছি। আমি তার মনের দুঃখ ঘুচাবো। আমি তার মা হব। বৌদি, তুমি চুপ করো, চুপ করো, তোমার কষ্ট হচ্ছে। ওগো, তোমরা আমাকে ধরো। গোপীনাথ, পাগল, তোমরা আমাকে ভালো, ভালোই হয়েছে রে। এইভাবে পৃথিবীতে বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করার চেয়ে মরে যাওয়া যে ঢের ভালো। এসো এসো বকুল, তোমাকে চিতায় তুলে দিয়ে আমি গঙ্গার বুকে আশ্রয় নেব। না দাদা, না দাদা, বৌদির কথা মতো আমি তোমাকে মালিনী চোখে ফিরিয়ে নিয়ে যাব। বৌদির সৎকার আমি সেখানেই করব। সে আমাকে মানুষ করে আমার মায়ের কাজ করেছে। তার মুখে আগুন দিয়ে
আমাকেও যে তার ছেলের কাজ করতে হবে দাদা। যে যা পারিস কর, আমার বল বুদ্ধি ভাষা সব হারিয়ে গেছে রে। আজ আমি মৃত, জীবন্ত মৃত। দাদা সুয়াচান পাখি রে আমার, সুয়াচান পাখি আমি ডাকি তাজি তুমি ঘুমাইছ নাকি? আমি ডাকি তাজি তুমি ঘুমাইছ নাকি? সুয়াচান পাখি রে আমার, সুয়াচান পাখি আমি ডাকি তাছি তুমি ঘুমাইছ নাকি? আমি ডাকি তাছি তুমি ঘুমাইছ নাকি? বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি। বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি। শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে, আমি ডাকি তাছি তুমি ঘুমাইছ নাকি? আমি ডাকি তাছি তুমি ঘুমাইছ নাকি? আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি। আজকে নতুন হলি নীরা পাখি। আমি ডাকি তাছি তুমি ঘুমাইছ নাকি? আমি ডাকি তাছি তুমি ঘুমাইছ
চান পাখি রে আমার চান পাখি আমি ডাকি তাসি তুমি নাকি আমি ডাকি তুমি ঘুমাইছ নাকি আমি ডাকি তাসি